ইতিহাস গড়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল আফগানিস্তান, আর সুপার 8-এ বাংলাদেশ জয়হীনই থেকে গেল। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। ইতিহাস আসলে গড়েই ফেললো, কারণ আমরা বলছিলাম বারবারই, বিভিন্ন আপনার সঙ্গেও হয়তো দুই একবার আমি বলেছি যে আফগানিস্তান যেভাবে এগোচ্ছে টি-20 ফরম্যাটে, বিশেষ করে যে কোনো সময় বড় কিছু ঘটাতে পারে, সেটাই আলটিমেটলি হয়ে গেল। গত 50 ওভারের ফরম্যাটে কিন্তু তারা কাছাকাছি চলে ছিল। গ্লেন ম্যাক্সওয়েলের একটা অতিমানব ইনিংসের জন্য কিন্তু সেখানে তারা যেতে পারেনি। সেখানে কিন্তু তারা ঠিক এই রাস্তায় হাঁটছিলেন, অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছিল। জাস্ট ওয়ান গুড ইনিংস গ্লেন ম্যাক্সওয়েল, যার জন্য তারা সেখানে কোয়ালিফাই করতে পারেনি। বাট আমার মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপে দে ডিজার্ভ ইট ডেফিনেটলি। কন্ডিশন তাদের পক্ষে গেছে, সেটা মাথায় রেখে বলছি, বিকজ তারা দুটি বড় ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশকে হারালো আজকে। তো সব মিলে আমরা তারা ডিজার্ভিং টিম হিসেবে সেমিফাইনালে গিয়েছে। ডিফিকাল্ট জব ছিল, বিকজ এই গ্রুপে অস্ট্রেলিয়া ছিল, ইন্ডিয়া ছিল, ইভেন বাংলাদেশও কিন্তু একদম ছোট প্রতিপক্ষ আমি বলবো অবশ্যই না। সেখান থেকে দুটি ম্যাচ জিতে কোয়ালিফাই করা অবশ্যই তাদের জন্য ডিজার্ভ করে সেমিফাইনাল খেলা। আমি যদি গ্রুপ পর্ব থেকে একটু আসি, আপনি খেয়াল করে দেখবেন ইংল্যান্ড এখন সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে, কিন্তু ইংল্যান্ড অনেক আগে থেকে রান রেট জিনিসটা ক্যালকুলেট করে খেলেছে। সেটা সব দলই কিন্তু এরকম ফরম্যাটের জন্য। আপনি দেখেন বাংলাদেশ যদি ইন্ডিয়ার সঙ্গে ওই ব্যবধানটা ওরকম না হতো, তাহলে কিন্তু আজকে ডিফারেন্ট সিনারিও হতে পারত। অবশ্যই, এবং আজকে বাংলাদেশের সাথে এত কষ্ট করতে হতো না। হ্যাঁ, আর ইজি ইকুয়েশন থাকতো। সেই ক্ষেত্রে দেখুন আজকে বাংলাদেশ জিততে পারেনি, ইন এ সেন্স যে বোলাররা কিন্তু একটা স্টেজ তৈরি করে দিয়েছিল যেখান থেকে আসলে জেতার মতো, শুধু জেতা নয়, আমি যে ইকুয়েশনটা সামনে ছিল যে 12.3 ওভারে শেষ করা, সেমিফাইনাল কোয়ালিফাই করার মতো, সেরকম কিন্তু পরিস্থিতি তৈরি কিন্তু হয়ে গিয়েছিল। বাট ইট ওয়াজ অলওয়েজ ডিফিকাল্ট। সেন্ট ভিনসেন্টের উইকেটে সব দলই সংগ্রাম করছে রান করতে। এখানে 20 ওভারে 140 রান করার কষ্ট, 150 রান উইনিং টোটাল হয়ে যাচ্ছে, সেখানে 12 ওভারে এই রানটা ক্রস করে একটু ডিফিকাল্ট ছিল। বাট স্টেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। যদি আমরা ইন্ডিয়ার সাথে ওই বড় রানে না হারতাম, তাহলে এটা হয়তো 12-এর বদলে 16 ওভারে করা লাগতো, এরকম একটা হিসাব। আফগানিস্তানে তো এই রানটাই করতো। আফগানিস্তান তো শুরুতে ব্যাটিং ওই চিন্তা ভাবনা করে করেনি। শুরুতে যখন তারা ব্যাটিং করেছিল, ডেফিনেটলি তারা টার্গেট করেছিল 170 অথবা 160। আফগানদের তো শর্তই ছিল তাদেরকে শুধু জিততে হবে, তাদের কিন্তু আর কোনো হিসাব ছিল না, বরঞ্চ অস্ট্রেলিয়া অপেক্ষায় ছিল বাংলাদেশ যাতে জিতে ফেলে, এরকম একটা ইকুয়েশন ছিল। যদি ইন্ডিয়ার সাথে বড় ব্যবধান না হারতাম, তাহলে আমরা এই রানটা তো 16 ওভারে করতে হতো, তাহলে প্রেশারটা থাকতো না। এবং ইনফ্যাক্ট আপনার কি আজকের দিনে মনে হলো যে আমরা ওই শর্তের কাছেই হেরে গেলাম? ধরেন ওরকম কোনো শর্ত নেই, তাহলে 115 তো চেজ হয়ে যাওয়ার কথা। শর্ত না থাকলেও 115 চেস হওয়ার কথা। কি হয়, আপনি যখন এমন 115 চেস করবেন, 114 চেস করবেন, আপনি চেষ্টা করে যখন না দেখেন তখন আপনি নর্মাল ক্রিকেট খেলবেন। আজকে কিন্তু পরিস্থিতি এমন ছিল যে উই ট্রাইড, যখন 10 ওভার 8 ওভার পর্যন্ত সম্ভবত আমরা ম্যাচেই ছিলাম, সেখানে তখন 8 ওভারে 63 ছিল, তখনও কিন্তু আমরা ওই 12 ওভারে শেষ করার মতো অবস্থায় ছিলাম। তারপরে যখন 10 ওভার থেকে আমরা পিছিয়ে পড়লো, তখন কিন্তু এই রানটা আসলে আমাদের করা উচিত ছিল। মানে আমরা ওই যে 12.1 ওভার যদি মিলাতে নাও পারি, তারপরও ম্যাচটা আমাদের যেটা মতো অবশ্যই যেটা সিচুয়েশন ছিল, কিছু আনপ্ল্যান শট, খুব অর্ডিনারি ক্রিকেট খেলেছি, যার জন্য আসলে আমরা ম্যাচটা হেরেছি। বাট আমাদের অবশ্যই আজকে ম্যাচটা জিতে শেষ করা উচিত ছিল। যদিও শুরুটা আমরা অবশ্যই এভাবেই তো করবো, আমাদের প্রথম টার্গেট তো সেমিফাইনালে কী হয়ে যাবে সেটাই থাকবে। বাট সেটা স্কোরটা এত কম ছিল, যখন সেটা পাইনি তখন অবশ্যই আমাদের জয় অ্যাটলিস্ট এনশিওর করা হচ্ছিল, জিতে বের হতে পারি আমরা। সেটাই শেষ পর্যন্ত বাংলাদেশ লিটন দাসকে ফর্মে দেখলো, কিন্তু অনেক অপেক্ষার পরে শেষ পর্যন্ত আজকে তিনি একাই ট্রাই করলেন, অপরাজিত 54, কিন্তু ফাইনালি ফিনিশিংটা হলো না। যদি এই লিটন এই ব্যাটিংটা যদি একটু আগে করতেন, তাহলে হয়তো আমরা আরও একটা ম্যাচ জিততে পারতাম, কিংবা আমাদের রান রেটটা একটু বেটার হতো। আমরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে খুব অর্ডিনারি ক্রিকেট খেলেছি, খুবই অর্ডিনারি ক্রিকেট খেলেছি, এবং টু বি অনেস্টলি স্পিকিং যে ক্রিকেট খেলেছি তাতে আসলে আমরা সেমিফাইনালে যাওয়ার ডিজার্ভও করি না। কারণ ওই দুটি ম্যাচ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া কখনোই মনে হয়নি বাংলাদেশ জিততে চায় কিংবা জেতার মধ্যে পরিস্থিতি তৈরি করতে চাই। যেটা অস্ট্রেলিয়ার সাথে যখন ব্যাটিং করেছি, তখন ওই ইন্টেন্টটা কখনোই মনে হয়নি যে না আমরা 160-170 করতে চাই অস্ট্রেলিয়ার সাথে, বিকজ দ্যাট ওয়াজ এ বেটার ব্যাটিং কন্ডিশন। ফার্স্ট রাউন্ডের মতো কন্ডিশন ছিল না। এবং ইন্ডিয়া যখন 193 করেছে, আমরা চেস করেছি, আমাদের ব্যাটিংয়ে কখনো মনে হয়নি যে আমরা 193 করতে চাই।
সো আমাদের এরকম অ্যাটিটিউড নিয়ে আসলে খেলবেন আর আপনি ওয়ার্ল্ড কাপে যে সেমিফাইনাল খেলবেন আসলে আশা করা ঠিক নয়। আজকে ওইটারই আসলে আমাদের ওই কনফিডেন্সটাই কিন্তু আজকে আমাদের ছিল না। যদি ওই দুটি ম্যাচে যদি আমরা ওই ইন্টেন্ট নিয়ে খেলতে পারতাম, আজকে প্রবাবলি ডেফিনেটলি আমরা আরও বেশি কনফিডেন্টলি ক্রিকেট খেলতে পারতাম। এবং আফগানিস্তান গুড টিম, ভেরি গুড টিম, বাট এমন টিম না যে তাদের সাথে 114 রান করতে পারবে না। এবং আমার মনে হয় না কন্ডিশন আজকে অত খারাপ ছিল না, এবং ইভেন পরের দিকে আর একটু বেটার হচ্ছিল, প্রথম দিকে বরঞ্চ একটু ঝামেলা ছিল। ওরা টস জিতে ব্যাটিং নিয়ে আরো বিপদ বাড়িয়েছিল। বৃষ্টি হয়েছে, বল ভিজে গেছে, বল তখন অতটা গ্রিপ করছে না। পরের দিকে ব্যাটিং কিন্তু অপেক্ষাকৃত সহজ হয়ে গেছে, তখন কিন্তু বল অতটা আনবে। একটা বল শুধু তাসকিন বলটা একটু নিচে হয়েছে, বাট সেটা স্লোয়ার ডেলিভারি ছিল, সেটা সাধারণত নিচে হওয়ারই কথা। তাছাড়া কিন্তু উইকেট পরের দিকে বরং আরো বেটার বিহেভ করেছে। অর্ডিনারি ব্যাটিং বলবো আমাদের। আমরা যদি বাংলাদেশের এটা গত এক যুগ বা তার বেশি সময় ধরে একটা বিষয় ঘটে যে আমরা যেহেতু ফিনিশটা করতে পারি না, তখন প্রাপ্তি খুঁজি। এটাই তো বাংলাদেশ ক্রিকেট তো ওখানেই আটকে আছে। তো ফলে এই বিশ্বকাপেও প্রাপ্তি যদি খুঁজি, তাহলে সেটা তো আসলে রিশাদ হোসেন সত্যিকার একটা গুড ফাইন্ডিংস, এবং 14 উইকেট নিয়েছেন, কোনো টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হাইয়েস্ট। এর আগে কোনো টি-20 বিশ্বকাপে এত উইকেট কোনো বোলার নেননি, এবং আজকেও তিনি পারফর্ম করেছেন। রিশাদকে নিশ্চয়ই আপনি অভিনন্দন জানাবেন। সাথে আরেকটা নাম বলতে চাই আমি, তানজিম সাকিব। আমি তানজিম আমার হয়ে যায়, তানজিম সাকিব। আই থিঙ্ক ওকেও আমাদের একটু ডিজার্ভ করা ক্রেডিট। এই দুইজন, হ্যাঁ, এই দুজন ডেফিনেটলি। রিশাদ ওয়াজ প্রবাবলি আওয়ার বেস্ট ফাইন্ডিং। অনেকদিন পরে একজন লেগ স্পিনার আমরা পেয়েছি যিনি ওয়ার্ল্ড কাপ স্টেজে ভালো করতে পারেন। ওয়ার্ল্ড কাপ স্টেজ কিন্তু ডিফারেন্ট বল গেম, এমনি বাইলেটারাল সিরিজ খেলা আর ওয়ার্ল্ড কাপে খেলা কিন্তু পুরোপুরি একেবারে আলাদা। ওয়ার্ল্ড কাপের প্রেশারই অন্যরকম। ওয়ার্ল্ড কাপের বাকি টিমগুলি আসেই ওইভাবে খেলতে, এই স্টেজে এসে ভালো বল করা। হয়তো কন্ডিশন তাকে সাহায্য করেছে, ফাইন, বাট ইম্পর্টেন্ট মুহূর্তে, ক্রুশিয়াল মোমেন্টে, প্রেশার মোমেন্টে রিশাদ ভালো বোলিং করেছে। এটা সবচেয়ে ভালো বিষয় ছিল রিশাদের। এবং আমার মনে হয় যদি রিশাদ নিজেকে ধরে রাখতে পারে, আরেকটু সেন্সিবল ব্যাটিং করতে পারে, কারণ আমার মনে হয় ব্যাট হাতেও সে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে তার, আমরা দেখেছি। ব্রিলিয়ান্ট ফিল্ডার। সো মানে এই ওয়ার্ল্ড কাপের ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্ডিং ফর বাংলাদেশ ক্রিকেট। যদি রিশাদ নিজেকে ধরে রাখতে পারে, বাংলাদেশের জন্য একজন ভালো কার্যকরী অলরাউন্ডার হবে বলে আমি বিশ্বাস করছি। কিছু ব্যর্থ নাম পুরা বিশ্বকাপে ব্যর্থ থেকে গেল। আমি কোনোভাবেই আমাদের অধিনায়কের 41-40কে ফর্মে ফেরা বলি না, মানে যদি আপনি ডিমান্ড ফুলফিল না করতে পারেন। তানজিদ তামিম যখন অফ ফর্মে গেলেন সেটাই কন্টিনিউ করে গেলেন। ফলে এই জায়গাগুলো, এবং ইভেন সাকিব প্রত্যাশা একেবারেই মেটাতে পারেননি। মাহমুদুল্লাহ আজকে আপনি যদি 5টা ডট বল দেখেন 10ম ওভারে, সেখানে কিন্তু আলটিমেটলি যদি টার্নিং পয়েন্ট বলেন ওটা একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। ফলে সব কিছু মিলে এই জায়গাগুলো তো মেনে নেওয়ার মতো না। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এরকম হলে আসলে আপনি ভালো আপনার ফলাফলটা ঠিক এমনই হবে। দেখুন, ফার্স্ট রাউন্ডে কিন্তু বলছে বাংলাদেশ ফলাফল হিসেবে টিম হিসেবে খুব ভালো করেছে। আউট অফ 4 গেমস বাংলাদেশ 3টি ম্যাচ জিতেছে, প্রবাবলি 4টা ম্যাচ জিততে পারতো। বাট আমার মনে হয় এটা অস্বাভাবিক কিছু না। বাংলাদেশ 4 দিন ধরে খেলেছে, এটাই তো। বাংলাদেশ হল্যান্ড নেদারল্যান্ডকে হারাবে, বাংলাদেশ নেপালকে হারাবে, শ্রীলঙ্কা অথবা সাউথ আফ্রিকা একটা টেনিসে জিতবে। আমাদের তো এটাই স্বাভাবিক হওয়া উচিত। সেকেন্ড রাউন্ড যেটা সুপার 8, সেখানে এসে আসলে আমাদের মূল পরীক্ষাটা হওয়া উচিত, সেটাই হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা ফেল করেছি। এবং যখন আপনার টপ অর্ডার থ্রু আউট দ্য টুর্নামেন্ট কন্টিনিউয়াসলি রান করবেন, তখন আপনি আসলে আপনার রেজাল্ট এমন হবে। কারণ আপনি বলছিলেন যে পসিবলি আমরা ওটা ডিজার্ভ করি না, যে ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা সুপার 8-এ খেলেছি সেটা আসলে ডিজার্ভ করি না। নাজমুল শান্ত, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হি ব্যাটেড ভেরি ওয়েল লাস্ট 2 গেমস, 40 রান। যদিও টপ অর্ডার ব্যাটসম্যান 40 রান বেঞ্চমার্ক হওয়া উচিত না, যে 1, 2, 3-এ যারা ব্যাটিং করে তাদের বেঞ্চমার্ক 70 কিংবা 80 হওয়া উচিত। অ্যাজ ওয়েল অ্যাজ একটু স্ট্রাইক রেটে নজর দেওয়া উচিত। আজকে আমি বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বিকজ স্লোয়ার বল করছেন, একটা স্কোয়ার লেগ পিছিয়ে নিয়েছেন, ওই শটটা খেলে ওখানেই যাবে। এটা বোঝার জন্য খুব বেশি ক্রিকেট খেলার দরকার হয় না। ঠিক সেটাই করেছেন, যেটা আসলে ঠিক হয়নি দলের জন্য। আপনি একটু আগে নিজেই বলছিলেন বিশ্বকাপ মানেই বাংলাদেশের 3টা জয়, মানে এই 3 জয় কিন্তু বহুদিন ধরে আটকে আছে। আপনি ওয়ানডে বিশ্বকাপ বলেন, টি-20 বিশ্বকাপ বলেন, কোনোভাবেই 3 জয়ের গেরোটা কাটানো যাচ্ছে না। ইন্টারেস্টিং, ফ্রম প্রবাবলি 99 না 2011 ওয়ার্ল্ড কাপ, 2007-এও কি 3টা উইন ছিল? হ্যাঁ, 3টা উইন ছিল, দুটো বড় দলের সাথে উইন ছিল 2007-এ। 11-তেও তাই, এরকম 11-তে তাই, 15-তেও সম্ভবত তাই, 21-এ 3 জয় আমাদের একেবারে লেখা হয়ে গেছে পুরোপুরি। বাট এবার আসলে আরেকটু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালোভাবে শেষ করা। স্পেশালি আজকের ম্যাচটা আমি বলবো, পুরো টুর্নামেন্টে ফার্স্ট রাউন্ডে আমরা ভালো ব্যাটিং করিনি, আমরা খুব বিলোপার ব্যাটিং করেছি, স্কোর খুব কম ছিল, জেতা ম্যাচ হেরেছি। আমাদের পারফরমেন্স যাই থাক, আমার অত বেশি জাজমেন্টাল ছিলাম না, বিকজ ফার্স্ট রাউন্ডে সবাই একটু স্ট্রাগল করেছে। সেটাই। বাট সুপার 8-এ এসে যে ক্রিকেটটা খেলেছি,
আজকে যে ক্রিকেটটা খেললাম আই মাস্ট সে আই এম লিটল ডিসঅ্যাপয়েন্টেড। সেটাই। তাসকিন আজকে যে বোলিং করলেন, তাকে যেটা দেখেন লাস্ট ম্যাচে যে তাকে ড্রপ করা হয়েছিল, সেটা দ্যাট ওয়াজ এ মিস্টেক না, আপনি কি মনে মিস্টেক, করেন? আমার কাছে মনে হয় মিস্টেক, বিকজ ইন্ডিয়ার সাথে আপনি স্পিনার দিয়ে কন্ডিশন কিন্তু ঠিক সেন্ট ভিনসেন্টের কন্ডিশন ছিল না, সেখানে একজন ফাস্ট বোলার বসিয়ে স্পিনার খেলেছেন, দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করা, দুই স্পিনার। এটা আসলে আমার কাছে একদম সঠিক মনে হয়। যদি তাসকিন যদি কোনো রকম ইনজুরির প্রবলেমে থাকে তাহলে শরীফুলের খেলা উচিত সেখানে। যদি তাসকিন না খেলে ডেফিনেটলি শরীফুল খেলবে, বিকজ রোহিত শর্মার একটাই দুর্বলতা, লেফট হ্যান্ড বোলার যিনি একটু ভিতরে আনতে পারেন, সেটাও কোনো বড় কোনো দুর্বলতা নয়, বাট মাঝে মাঝে তিনি এই ব্যাপারটা স্ট্রাগল করেন। তাসকিনকে যদি না খেলেন আমি শরীফুলকে খেলাতাম, আই হ্যাভ নো আইডিয়া, ইটস এ মিস্টেক। আর তাসকিনকে যদি সুযোগ থেকে আমি খেলাবই, বিকজ তাসকিন আমাদের বেস্ট বোলার ইন দিস ফরম্যাট। এই গত 1 বছর 2 বছর আজকে জাস্ট 12 রান দিয়েছেন, 4 রান দিয়েছে, এবং তাসকিন যখন বল করে দেখতেও ভালো লাগে, যে মানে সবসময় মনে হয় একটা অপরচুনিটি তৈরি হবে এরকম একটা, এবং এই যে জেনুইন কুইক বোলার, জেনুইন ফাস্ট বোলার, এরকম ধরনের ফাস্ট বোলার যেরকম উইকেটে থাক ডেফিনেটলি আপনাকে সাহায্য করবে। সেটাই। আপনি রোহিত শর্মার নামটা নিয়ে ফেলেছেন, সেই সূত্র ধরে আমি একটু ভারতের ম্যাচ ঘুরে আসি, আবার শেষে বাংলাদেশের কথা বলবো। রোহিত শর্মা কি খেললেন কালকে? 92 রানের যে ইনিংস, মানে ওখানেই তো ম্যাচ একরকম শেষ, 206 রানের টার্গেট, 205 রান, এবং বড় ইনিংস খেলার জন্য তার বিশেষ সুনাম আছে, এটা আমরা সবাই জানি। টপ অর্ডার ব্যাটসম্যান তো এরকমই হওয়া উচিত। আর রোহিত শর্মা প্রতিপক্ষের জন্য সবসময় ভয়ঙ্কর তখনই, মানে বেশি সবসময় ভয়ঙ্কর, তখন বেশি ভয়ঙ্কর হন যখন রানে থাকেন না, এবং যখন রানে থাকেন না তখন সবসময়, আপনি যদি ওর হিস্ট্রিতে ঘেঁটে দেখেন, যখন রোহিত শর্মা 3-4 ইনিংস রান করছেন না, ফিরে আসেন ঠিক এমন ইনিংসটা খেলে। অস্ট্রেলিয়ানদের জন্য একটা ব্যাড লাক, দুর্ভাগ্য যে তারা আগের একটা ম্যাচে রান করেনি, সেটা ডিউ যে রোহিত শর্মা আসবেন এবং এরকম একটা ইনিংস খেলবেন। ওয়ান্ডারফুল ব্যাটসম্যান। আই মিন শুরুতে যে ব্যাটিংটা করে রোহিত শর্মা, সেটা আসলে অন্য দলকে, উইকেট কিন্তু এমন উইকেট ছিল না, রোহিত শর্মার ব্যাটিংটাই কিন্তু আপনি দেখেন পরের দিকে ব্যাটসম্যান এসে মেরেছেন, কিন্তু ঠিক রোহিত শর্মার ওই ফ্লুয়েন্সিটা ছিল না। রোহিত শর্মা তো ওই ইনিংসটা না খেলতেন তাহলে তো ইন্ডিয়ার রান হতো 180, এবং সেটা চেঞ্জ হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। সো ওই ডিফারেন্স যেটা বলে গেম চেঞ্জিং, যেটা গেম চেঞ্জার যেটা বলি, হি ইজ এ রিয়েল গেম চেঞ্জার রোহিত শর্মা। আপনি আবার গেম চেঞ্জিং এর কথা বললেন, আপনি কালকে আকসার প্যাটেলের ক্যাচটা যদি বলেন, আপনি দেখেন অস্ট্রেলিয়া যখন চেস করছিল তখন তারা কিন্তু, মানে তাদের পক্ষে এইটা চেস করা খুব অসম্ভব না, কারণ এই জাতীয় চেজ আমরা হরহামেশা দেখে থাকি। আকসার প্যাটেল এমন একটা ক্যাচ ধরলেন ফ্রম জাস্ট ব্লাইন্ডার, একটা ক্যাচ আপনি দেখেছেন আশা করি। জি 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 হ্যাঁ, আই মিন আপনি যখন এরকম ম্যাচ খেলবেন তখন এরকম একটা দুটো মুহূর্ত লাগে, একটা দুইটা মানে চান্স মানে আপনি নিতে হয়, একটা হাফ চান্সকে চান্সে পরিণত করতে হয়, তখনই আসলে আপনি ম্যাচ দিন। অস্ট্রেলিয়া কিন্তু ইজ ভেরি মাচ অন দ্য কার্ড। একটা সময় মনে হচ্ছে যে 200, এবং আমরা কিন্তু টি-20 ক্রিকেটে 200 রান প্লাস রান কিন্তু চেজ হতে দেখছি। একটা সময় 10 ওভারে 100-র উপর রান ছিল, এক উইকেট, সো আপনার 206 রানের টার্গেট তো তখন কোনো ব্যাপার না। এবং এখন মডার্ন ডে ক্রিকেট যদি আপনি গত 1-2 বছরের ক্রিকেট টি-20 ফলো করেন, এরাই কিন্তু ছিল 200 রান মানে আরও 10 গেমস 9 গেমস ইয়ার উইনিং, একটা ম্যাচ হয়তো আপনি এদিক ওদিক হবে, বাট এখন কিন্তু 200 রানের মধ্যে 5টা 200 রান হলে 5টা রান কিন্তু চেঞ্জ হচ্ছে। সেটাই। তো এখন কিন্তু 200 রান এমন না যে আপনি আপনার কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে রাইট অন দ্য কার্ড। তখন যে ব্রিলিয়ান্সটা দরকার ছিল ঠিক সেটা আজকে অক্ষর প্যাটেলের হাত থেকে দেখেছি। ইন্ডিয়ার জন্য অস্ট্রেলিয়ার চলে যাওয়া কিন্তু একটা অনেক বড় খবর। আই মিন ইন্ডিয়ার, এবং তারা সেটা কালকে এনশিওর করতে চেয়েছে, তাদের যদি টোটাল বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচের যে তাদের কিন্তু কনফার্ম ছিল রান রেটে, তারপরেও তারা চেয়েছে যে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে চলে যাক। তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যদি যাকে তারা সবচেয়ে বেশি প্রতিপক্ষ মনে করে অস্ট্রেলিয়া, এবং তারা চাইছিলেন যে, এবং তারা জানেন যে আফগানিস্তান বাংলাদেশে এনিবডিজ ম্যাচ হতে পারে, তো তাদের ওই লক্ষ্যটা সবসময় ছিল অস্ট্রেলিয়া যদি বের হয়ে যায় তারা তো ডেফিনেটলি একটু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসছেন, তাদের ফাইনালের যুদ্ধটা অ্যাটলিস্ট কেটে গেল। ভারতের একটা ইনক্লুশন প্রথম দিকে 11-এ ছিলেন না, কিন্তু ডেফিনেটলি দারুণ বোলার কুলদীপ যাদবের কথা বলছি, গতকালও দারুণ বল করেছেন। ইনফ্যাক্ট তার বল খেলাটা যে কোনো ব্যাটারের জন্য খুব কঠিন হচ্ছে, আমরা গত কয়েকটা ম্যাচ খেয়াল করছি, স্পেশালি দিস কন্ডিশন। এবার ওয়ার্ল্ড কাপে যেরকম কন্ডিশনে খেলা হচ্ছে, কুলদীপ যাদব, তাবরেজ শামসি, আপনি দেখেন তারা ডিফারেন্সটা তৈরি করছেন, ইভেন নূরেরও সেইটা ডিফারেন্স তৈরি করছেন। এরকম কন্ডিশনে কুলদীপ যাদব সবসময় ভালো বলার, যখন ফ্ল্যাট উইকেট থাকে সেখানেও কিন্তু বল টার্ন করতে পারেন, আর যখন স্লো টার্নিংটায় খেলা হয় ডেফিনেটলি, আমরা তো সবসময় পাওয়ার প্লে কথা বলি, পাওয়ার প্লে তো উইকেট নিলে আপনি ডেফিনেটলি অনেক এগিয়ে যাবেন, বাট মাঝখানে ওভারে যদি আপনার উইকেট টেকিং অপশন থাকে, যারা যিনি উইকেট নিতে পারেন, তাহলে কিন্তু আপনার খেলাটা অনেক এগিয়ে যায়। ঠিক সেই কাজটাই কুলদীপ যাদব করছেন ভারতের পক্ষে, তাবরেজ শামসি করছেন সাউথ আফ্রিকার পক্ষে। ডেফিনেটলি এই জায়গাগুলো খুব ট্রিকি হয়ে যাচ্ছে। আর এমনিতে মানে ভারতের যে শেপ দেখা গেল, যেহেতু অস্ট্রেলিয়া এখন আউট হয়ে গেছে, সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে, আমরা যদি একটু ছোট্ট করে লাইন আপ বিশ্লেষণ করি, সেখানে সাউথ আফ্রিকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে এবং ভারত এবং ইংল্যান্ড, ফলে ভারত ইংল্যান্ড ম্যাচটা তো ডেফিনেটলি হাই প্রোফাইল হতে যাচ্ছে।
মনে হয় এই ওয়ার্ল্ড কাপের মানে যদি আপনি বলেন ফাইনাল যেটা হবে আমার কাছে ফাইনাল থেকে সেমিফাইনালটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। ভারত ইংল্যান্ড সেমিফাইনালটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, বিকজ এইখান থেকে যিনি ফাইনালে যাবেন তুমি সেই ট্রফি জিতবে বলে আমার বিশ্বাস। কারণ ইংল্যান্ড খুব স্লো স্টার্ট করেছে, বাট যত দিন যাচ্ছে ইংল্যান্ড ঠিক যেভাবে খেলা দরকার সেভাবে খেলছে। গত ম্যাচ দুর্দান্ত খেলেছে। ভারত সবসময় ভালো দল, ভারতের বোলিংটা এখন ভালো, আর ভারত সবসময় ভালো ব্যাটিং সাইড। রিসেন্টলি ভারতের বোলিংটা খুব ভালো হয়েছে। তো ভালো টি-20-তে সবসময় চ্যালেঞ্জিং দল এবং তারা অনেকদিন চ্যাম্পিয়ন হয়নি, তারা কিন্তু অনেক কী করে আছে এবং তার মূল প্রতিপক্ষ কিন্তু চলে গেছে চ্যাম্পিয়ন হওয়ার, যিনি সবচেয়ে বড় অন্তরায় হওয়ার কথা। ভারতও চাইবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে। তাহলে ওই দিক থেকে যে আসবে আমি বরং বলবো যে সাউথ আফ্রিকা, আফগানিস্তান। লোক আফগানিস্তান খুব ভালো ক্রিকেট খেলেছে উইদাউট এনি ডাউট, মানে এই ওয়ার্ল্ড কাপ অসাধারণ খেলেছে। বাট যদি একটু ভালো কন্ডিশন থাকে, আই মিন ফ্ল্যাট কন্ডিশনে আফগানিস্তানের সুযোগ কিন্তু অবশ্যই কম। তাদের দুই ওপেনার ছাড়া কেউ রান করে না, এটা একটু দেখা গেছে পুরো টুর্নামেন্টে। যদি এরকম উইকেট থাকে সেন্ট ভিনসেন্ট, তাহলে সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তানের চান্সেস। বাট যদি ভালো উইকেটে খেলায় আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকার সাথে খুব বেশি চান্স আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে হয়তো আফগানিস্তান সাউথ আফ্রিকা যাবে এবং ইন্ডিয়া প্রবাবলি ফাইনালে ইংল্যান্ডের থেকে আফগানিস্তানকে সাউথ আফ্রিকা প্রিফার করবে। ইন্ডিয়া যেহেতু মানে 2023 ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ জিতে ফাইনালে যেয়ে শুধুমাত্র একটা স্ট্রাগল করলো, খুবই সেটা হতাশার ছিল তাদের জন্য। এমনিতে আইসিসি ইভেন্টে আমরা নর্মালি দীর্ঘদিন ধরে একটা কথা শুনে এসেছি যে একটা ইভেন উইকেটে খেলা হয়, মানে বিভিন্ন ভেন্যুর উইকেটে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এবারের বিশ্বকাপে কিন্তু সেটা মিসিং থাকলো, এটা তো একটু হলেও হতাশার। একটু নয় বলবো, অনেকখানি হতাশার। আই মিন আইসিসি টুর্নামেন্ট যখন হয় যে দেশে হোক, এটা অস্ট্রেলিয়ায় হোক অথবা সাবকন্টিনেন্টে হোক, ইন্ডিয়া অথবা বাংলাদেশ যেখানে হোক, সেখানে কিন্তু আর মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা সবসময় আশা করি। অস্ট্রেলিয়া হলে সেখানে নিশ্চয়ই একদম গ্রিন টপ হবে না যখন টি-20 খেলবো, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হলেও নিশ্চয়ই আমরা এরকম একদম স্লো উইকেট হবে না। আইসিসির একটা গাইডলাইন সবসময় থাকে এবং উইকেটগুলি করার সময় কিন্তু আইসিসির একজন কিউরেটর কিন্তু সবসময় থাকে, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। যেমন বাংলাদেশে মেয়েদের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে অক্টোবরে, এই বছর শেষের দিকে। একজন আইসিসির কিউরেটর কিন্তু আমাদের কিউরেটের সাথে কাজ করছেন, তার গাইডলাইন অনুযায়ী কিন্তু উইকেট তুলে যাচ্ছে। আপনি কিছুটা হয়তো আপনার ফেভার করতে পারবেন কিন্তু পুরোটা পারবেন না। সেক্ষেত্রে শুরুর দিকে ইউএসএতে আমরা দেখেছি উইকেট ওয়াজ আন্ডার প্রিপেয়ার্ড, এটা বলাই যায় আন্ডার প্রিপেয়ার্ড। সেখানে আসলে একটা দুটি ম্যাচ লো স্কোরিং গেম সামটাইমস দেখতে ভালোই লাগে, বাট আপনি বেটার উইকেটে কিন্তু অপোনেন্টের শক্তিখানে কতখানি সেটা দেখা যায়। এবার কিন্তু সেটা ছিল না। আমি বিকাম এনিবডিজ গেম, আইসি ইভেন্ট এরকম আসলে দেখতে চাই না। ওয়েস্ট ইন্ডিজে এসে আমি আশা করেছিলাম সুপার 8-এ আমরা ভালো উইকেট দেখবো, ভালো ক্রিকেট দেখতে পাবো, যেখানে এটা ওয়েস্ট ইন্ডিজে আপনার ট্র্যাডিশনে তো হিস্ট্রি তো অনেক পুরোনো, ক্রিকেট হিস্ট্রি কিন্তু অনেক পুরোনো। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমরা এবার আইসি ট্রফি মানে এবার ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো উইকেট দেখিনি। প্রবাবলি 30 আউট অফ 100% 30% ভালো। ইন্টারেস্টিং হচ্ছে একটা দুইটা ভেন্যুর উইকেট অনেক ভালো। সেন্ট লুসিয়ার কথা যদি আপনি বলেন, এন্টিগার উইকেট ভালো। আবার যখন সেন্ট ভিনসেন্টে যদি আসেন, এখানে অনেক ম্যাচ হলো, কিন্তু সব ম্যাচই কিন্তু আলটিমেটলি লো স্কোরিং, একই ধরনের ম্যাচ হয়ে গেল। সেটা একটু মানে আনইউজুয়াল ছিল, একটু অবাক হয়েছি আমি, কারণ আইসির টুর্নামেন্টে আসলে এরকম উইকেট কন্টিনিউয়াসলি আসলে দেখা যায় না। আচ্ছা, আমরা যে হাই প্রোফাইল সেমিফাইনাল নিয়ে বলছিলাম, ইংল্যান্ড এবং ভারত, আসলে কি ধরনের উইকেটে খেলা হবে? মানে এটা তো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যদি ভারতের ইয়েতে আমি একটু স্লো উইকেটে খেলতে চাইতাম, বিকজ ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা, দেখুন ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আপনি যদি এদের সাথে ফ্ল্যাট উইকেটে খেলেন আপনাকে দে ক্যান মার্ডার ইউ। তারা 200 রান প্লাস রানে শেষ করবে, কিন্তু স্লো উইকেটে কিন্তু তারা সবসময় স্ট্রাগল করে। স্লো উইকেটে কিন্তু তাদের আবার সেখানে এদিকে যখন আপনি যে আমরা যে কুলদীপ যাদব অথবা আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা সবাই রোল প্লে করার সুযোগ পাচ্ছে। এবং ইংল্যান্ডে কিন্তু আদিল রশিদ ছাড়া ওরকম কোনো কেউ নেই। মঈন আলী আছে, বাট মঈন আলী কিন্তু ওরকম উইকেট টেকিং অপশন না। এবং ভারতের খেলোয়াড় কিন্তু স্পিন বলটা হ্যান্ডেল করতে পারেন। তো যদি ভারতের সুযোগ থাকে দেখুন তারা একটু স্লো উইকেট বানাবেন। বাট আমি আশা করবো যে সেন্ট লুসিয়া আমরা কিন্তু রানের খেলা দেখেছি, আমি আশা করবো সেমিফাইনাল ঠিক এমন উইকেটে হবে, তাহলে আমরা একটা ইভেন ম্যাচ দেখতে পারবো। সেন্ট লুসিয়ার নাম যেহেতু বলেন, সেন্ট লুসিয়া যদি কোনোভাবে উইকেটে একটু কম রান দেখেন, তখনই বুঝবেন কাহিনী হয়তো অন্যরকম। কারণ সেন্ট লুসিয়ার সব ম্যাচ কিন্তু 200-র উপরে, 200-র দিকে খেলা হয়েছে এরকম। বাংলাদেশের যেহেতু বিশ্বকাপ শেষ হয়ে গেল, সুপার 8-এ একটু হতাশা নিয়ে শেষ হলো, সব ম্যাচ হার। এখান থেকে যদি আমি বের হওয়ার সামনের পরিকল্পনা বলি, কারণ এভরি 2 ইয়ার্স কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ হয়, এবং একটা কথা এখন স্ট্যাবলিশ যে বাংলাদেশ টি-20-র চাহিদাটা পূরণ করতে পারছে না সোফার। মানে করণীয় কি মনে হয়? সব দল কিন্তু যখন টিম সাজায়, বাইল্যাটারাল সিরিজ তো খুব ইম্পর্টেন্ট, সেখানে আপনাকে জিততে হবে।
বাট ওয়ার্ল্ড কাপের পরে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা কাকে খেলাবো, কী দল খেলাবো, আমাদের গেম প্ল্যান কী হবে, সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে তাদের টিম যখন করে সেই রিফ্লেক্টটা পড়া শুরু করে। আমার মনে হয় যে এই নেক্সট 2 বছর পরে টি20 ওয়ার্ল্ড কাপ, আমাদের এই ওয়ার্ল্ড কাপের পরেই কোথায় কোথায় কাজ করতে হবে সেখানে একটা দুটো চেঞ্জ আস্তে আস্তে শুরু করা উচিত। একসাথে সব না, আমি চাই না যে একসাথে 6-7টা নতুন খেলা নিয়ে এসে একদম নতুন টিমে শুরু করব। আমি চাইবো যে অ্যাটলিস্ট 2-3টি জায়গায় যেখানে আমরা দেখছি যে হয়তো যারা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ হয়তো খেলতে নাও পারেন, ততদিন পর্যন্ত খেলবেন না, সেখানে একটা দুটো প্লেয়ারকে নিয়ে ট্রাই করে। বিকজ সেখানে হয়তো একজনকে যাকে নিয়ে চেষ্টা করবেন সে ভালো নাও করতে পারে, সেখানে তারা 2-3 জনকে ট্রাই করতে হতে পারে আপনাকে। তো আমার মনে হয় এখানে এখনই স্টার্ট করেছি এই ট্যুরের পরে, যে 2-3টে জায়গায় 2-3 জন খেলোয়াড়কে নিয়ে চেষ্টা করা, কে স্টাবলিশ করতে পারে, কে নিজেকে সেটেল করতে পারে, সেটা এখনই করা উচিত। আর আমার মনে হয় যে এই 2 বছর যদি টি20 ক্রিকেট নিয়ে আমরা আসলে সিরিয়াসলি আমরা বিপিএল খেলছি, বিপিএলের সাথে সাথে অ্যাটলিস্ট আরও 2টি টি20 ফরম্যাটের টুর্নামেন্ট দেখতে চাই। একটা বিসিবি অলরেডি প্রপোজড অবস্থায় আছে এবং সেটা হবে সম্ভবত একটা এক্সট্রা। আরেকটা দেখতে চাই, কারণটা হচ্ছিল বিপিএল হয় কি, বিপিএলে তো 4টা ফরেন প্লেয়ার থাকে, তো দেখা যায় দুজন, মোস্ট অফ দ্য টিম যেটা করে, দুজন ব্যাটসম্যান আনে, দুজন বলার আনে। সো ওই 6 ওভারটা দুজন বিদেশি ব্যাটসম্যান খেলে, শেষের ওভারগুলিতে দুজন বিদেশি বলার বল করে। আমাদের দেশে এই জন্য কিন্তু আমাদের ওপেনার করে দেখতে পাই না বিপিএল ফরম্যাটে, যে আমাদের কোনো ওপেনার ওই 6 ওভারটাই খেলছে, খুঁজতে গেলে পাওয়া যায় না যে কাকে নিতে হবে, কাকে নেবে। তার মানে যে এই ঘরোয়া 2টি টুর্নামেন্ট হলে যেখানে শুধু দেশি প্লেয়াররা খেলবেন, তারা সেখানে এক্সপ্লোর করতে পারবেন। এতে কিন্তু বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদেরও একটা সুবিধা হবে। আপনি যদি ওটাকে মার্ক করে আপনি পেপার ওয়ার্কটা করতে পারবেন, কারণ এখন কিন্তু অনেক সময় নামের উপর বেস করে নিতে হয় অনেক ক্ষেত্রে, আমাদের তো পারফরমেন্স রেকর্ড এরকম থাকে না। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যেহেতু এখন টি20 ডিমান্ড বাড়ছে, আমরা ওয়ান ডেটা ভালো খেলি, সেটা পুরো বিশ্ব ক্রিকেট বিশ্ব জানে, কিন্তু এখন ক্রিকেটটা যখন টি20 মুখী হয়ে গেল, সেখানে আবার আমরা অনেক পিছিয়ে। এটা তো বাংলাদেশের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যেভাবে ক্রিকেট এগোচ্ছে, বিভিন্ন মানুষদের মানে আইসিসির মানুষ বলেন, যারা কাজ করেন, এক্স ক্রিকেটার বলেন, যারা আইসিসির কাজ করছেন কিংবা ধারাভাষ্য দিচ্ছেন, তাদের সাথে যখন কথা বলি, একটা জিনিস মোটামুটি পরিষ্কার, এখনই আমি ডেফিনেট বলতে পারছি না, বাট প্ল্যান কিন্তু যে আস্তে আস্তে ওয়ানডে কমে যাবে, টি20 বেড়ে যাবে, এবং হয়েও গেছে একটা সময় কিন্তু এখন বাইলেটারাল সিরিজ যদি দেখেন, দেখবেন যে ওয়ানডে কমছে, টি20 হচ্ছে, টেস্ট ক্রিকেট থাকবে, সাথে টি20ও থাকবে। ওডিআই ক্রিকেটটা হয়তো 2-3 বছর পরে আমরা দেখবো অনেক কমে গেছে। সেক্ষেত্রে আমাদের আসলে, আমরা একটা সময় টি20 ইগনোর করেছি। আমার মনে আছে আমরা একবার একটা টি20 টুর্নামেন্ট করতে গিয়েছি, সেটা এনে বলেছে আমার দরকার নেই, আমরা ওয়ানডে খেলবো, এরকমও হয়েছে। বাট এখন মনে হয় আমরা এই বাস্তবতা সরে যে আসতে পারবো না, বিকজ আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, টি20 আমাদের খেলতে হবে, বাইলেটারাল সিরিজে টি20 বাড়ছে, সেক্ষেত্রে টি20 ফরম্যাটে আমাদের এই ব্যাপারটার দিকে নজর দেওয়ার অবশ্যই বেশি দরকার। ডেফিনেটলি। এবং টি20-র আলাদা, সব দলই কিন্তু টি20 যারা খেলে তাদের আলাদা একটা পুল আছে, যেটা আমরা হঠাৎ করে খুঁজলে পাই না। ফলে আপনি যে টুর্নামেন্টগুলোর কথা, সেগুলো একদম এক সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সব কিছু মিলে পরে যখন আবার বাংলাদেশ বাইলেটারালে ফিরে যাবে, বা এই বিশ্বকাপ থেকে আসলে বাংলাদেশ কি মুডে ফিরলো, আপনার কি মনে হয়? যে সুপার 8-এ যাওয়ার আনন্দ, নাকি এরপরের যে 3টা খারাপ ম্যাচ খেলা, মানে কোন ফিলিংটা বেশি কাজ করবে? শেষে ফিলিংটা সবসময় বেশি কাজ করে। আমাদের পুরো টুর্নামেন্ট খারাপ খেলে, লাস্ট 2টা ম্যাচ ভালো খেলি, সেটাই আমাদের সেটা নিয়ে মনে বেশি থাকে। আমরা আসলে জাতীয়টাই এরকম, আমরা নিজেরাও এরকমই, আমরা শেষটা সবসময় মনে রাখি। আজকের ম্যাচটা ডেফিনেটলি হার্ট ব্রেকিং হয়ে গেছে আমাদের। আজকের ম্যাচটা জিতলে আমরা বলতে পারতাম ওয়ার্ল্ড কাপটা খুব একটা খারাপ যায়নি আমাদের। আউট অফ 6 গেম 5টা বেশ কিছু ম্যাচ সুপার 8 জিতলাম। সো আজকের ম্যাচটা আসলে বেশি হার্ট ব্রেকিং হয়েছে, এবং আমরা পুরো ওয়ার্ল্ড কাপে যেমনই খেলি, আজকের ম্যাচটার কথা সবচেয়ে বেশি মনে থাকে। মানে আজকের ম্যাচটা বেশি কষ্ট দিয়েছে, বিষয়টা এরকম, কারণ আমাকে বেশি কষ্ট দিয়েছে। হ্যাঁ, মানে অন্যগুলোতে অত অপরচুনিটি তৈরি হয়নি, আজকে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ অপরচুনিটি টু উইন। সুপার 8-এ প্রথম খেলার অভিজ্ঞতা তো আপনার 2007 ওয়ার্ল্ড কাপে, সেখান থেকে 14, 15, 16 বছর পরে সুপার 8, মানে এই সন্তুষ্টি আর কতদিন? না, সন্তুষ্টি তো অবশ্যই উচিত না। দেখুন, আমি প্রথমে যেটা বললাম যে সুপার 8-এ উঠে আসাটা কিন্তু আমাদের সন্তুষ্টির জায়গা নয়, এটা স্বাভাবিক হওয়ার কথা। আমরা প্রথম রাউন্ডে বলছি যে আমরা খুব ভালো খেলেছি, 4টা ম্যাচে 3টা ম্যাচ জিতেছি, কিন্তু এটাই স্বাভাবিক হওয়ার কথা, তাই না? হল্যান্ড এবং নেদারল্যান্ড এবং নেপাল সাথে জেতার কথা বাংলাদেশের কাছে এটাই কথা, এবং সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতবো, সেটা স্বাভাবিক হওয়ার কথা। সুপার 8-এ উঠে আসাটা কিন্তু স্বাভাবিক হওয়ার কথা, এটা কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় আমার কাছে মনে হয় না। আর এখানে সন্তুষ্টির আসলে খুব একটা জায়গাও নেই। সন্তুষ্টির জায়গা হতো যদি আমরা সেমিফাইনাল যেতে পারতাম। সেমিফাইনালে না যেতে পারাটা কিন্তু আমার কাছে ব্যর্থতা বলে মনে হচ্ছে। এবং বাই
একটা চান্স কিন্তু তৈরি হয়ে গিয়েছিল আউট গিয়েছিল। অফ নোওয়্যার। সেটাই। বাজে দুটি ম্যাচে খুব সুপার এইটের দুটি ম্যাচ খুব খারাপ খেলার পরে কিন্তু একটা সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, বাট সেটা আমরা কাজে লাগাতে পারলাম না। হাবিবুল বাশার সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে আরেকজন অতিথিকে নিয়ে। সবার জন্য শুভকামনা।